নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। শূন্যপদ পূরণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে রাজ্য সরকার। সোমবার ৮ টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সোমবার ৮ টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ড এবং ৩২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ২০ নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, বিজেপির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। অন্যদিকে ৩২ নম্বর ওয়ার্ডের কম্বল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, শূন্যপদ পূরণ থেকে শুরু করে সর্বক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে রাজ্য সরকার। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু তাতে সন্তুষ্ট থাকলে চলবে না, আরো কাজ করতে হবে এবং অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ করা যাবে না। তিনি আরো বলেন, অ্যাক্ট ইস্ট পলিসির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে। তিনি আরো বলেন, উত্তর পূর্ব সহ রাজ্যের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল। ছিল এবং একদমই সৌর পাতলা, সেটাও যখন আমি ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজিকে বললাম, সেখানে উনি 4 লেনের উনি অনুমোদন দিয়ে দিয়েছেন। ছোটা ন্যাশনাল হাইওয়ে, ট্রেন আমরা ভাবতে পারিনি এখন, ইন্টারনেট, এয়ারওয়ে, সব দিক দিয়ে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে নর্থ ইস্টকে উনি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, আমাদের ফিউচার অনেক ব্রাইট। আপনারা শুনেছেন নিশ্চয়ই যে সেদিন যখন আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এসেছিলেন, আমার তো জানা ছিল না, উনি বলছেন নর্থ ইস্ট এই যে অষ্টলক্ষ্মী পুরো উত্তরপ্রদেশের 2 গুণ আয়তনের দিক দিয়ে এই যে 8টা আমাদের স্টেট আছে, এবং এই 8টা স্টেটের যদি উন্নয়ন আগামী দিন যদি যেভাবে প্রধানমন্ত্রীজি মার্গদর্শন দিচ্ছেন এবং আমাদের যেভাবে উনি সাহায্য করছেন, আগামী দিন অর্থনীতির দিক দিয়ে আজকে এখন আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা 5ম স্থানে আছি। 3য় স্থানে আসতে গেলে তার উদয় কিন্তু এই নর্থ ইস্ট থেকে শুরু হবে, সেটা উনি বলেছেন। আমরাও দেখি এখন সব জায়গায়, আগে তো মানে ত্রিপুরার কি অবস্থা ছিল, আমি যখন এখনো যাই বহু জায়গার মধ্যে স্কুল কলেজের যে অবস্থা, এক এক সময় অবাক হই। আমি বলি যে 35টা বছর ওনারা কি করবেন, যদি ঠিকঠাক ভাবে কাজ করে যেতেন তাহলে আমাদের পক্ষে তো অনেকটা সুবিধা হতো। এই কাজগুলো আমাদের করতে হচ্ছে এখন। কাজের মধ্যে একটাই কাজ করেছে, আগরতলা শহরে 1-2টা ওভারব্রিজ, উড়াল পুল বানিয়েছেন, আর সমস্ত ত্রিপুরার মানে গ্রামে গঞ্জে যদি যান কয়েকটা কমিউনিটি হল বানিয়েছেন। এই কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন। শান্তন টিভি। সোমবার রাজধানী আগরতলার ছাত্র যুব ভবনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এর 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদদের স্মৃতিচারণ করা হয়। এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানিয়েছেন, ব্রিটিশ শৃঙ্খল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনের সময় সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রদের ঐক্যবদ্ধ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। 1936 সালের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল। সে সময় থেকে স্বাধীনতার জন্য ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। স্বাধীনতার পর এই সংগঠনের মধ্যে বিভিন্ন বিরোধ এবং মতাদর্শগত সংঘাত দানা বাঁধে। ছাত্র আন্দোলনকে শাসক শ্রেণীর লেজুরে পরিণত করার চেষ্টা হয়েছিল। এরকম পরিস্থিতিতে দেশের মাটিতে প্রগতিশীল ধারায় ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্ররা
একটা ঐক্যবদ্ধ মঞ্চে মিলিত হয়। পরবর্তী সময় 1970 সালে 27 থেকে 30 ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমের সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয়ে ছাত্ররা ভারতে ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে। আন্দোলনের সময় ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সর্বভারতীয় ভিত্তিতে ছাত্রদের ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা 1936 সালেই হয়েছিল। তার পরবর্তীতে ব্রিটিশদের থেকে এই দেশকে মুক্ত করার জন্য ছাত্ররা লড়াইয়ের সম্মুখ সারিতে থেকে ভূমিকা পালন করেছে এবং ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতার পর সংগঠিত ছাত্র আন্দোলনের অভ্যন্তরে বিভিন্ন বিরোধ, মতাদর্শগত সংঘাত দানা বাঁধে ছাত্র আন্দোলনকে শাসক শ্রেণীর লেজুড়ে পরিণত করার চেষ্টা হয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের বুকে প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন কাজ করা শুরু করে এবং সেই ছাত্র সংগঠনগুলি একত্রিতভাবে 1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয় এবং ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাদা পতাকার বুকে রক্ত তারা এই পতাকা গ্রহণ করা হয় এবং ভারতবর্ষের যে মূল ধারার ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের মূল নেতৃত্ব হিসেবে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করে। ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই এর 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে শাবরুম মহকুমার কমিটির উদ্যোগে সোমবার ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শাবরুম স্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কার্যালয়ে। এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এসএফআই এর শাবরুম মহকুমা কমিটির সভাপতি কিশোলয় শীল, সম্পাদক প্রশান্ত লস্কর, প্রাক্তন বাম কর্মচারী নেতৃত্ব বাবুল সরকার, সুবল গোস্বামী সহ আরও অনেকে। এদিন সকাল 9টা থেকে শুরু হয় এই বসে আঁকো প্রতিযোগিতা। এসএফআইড শাবরুম মহকুমা কমিটির সম্পাদক প্রশান্ত লস্কর জানিয়েছেন, প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টারিংও করা হয়েছে। গরিব ও সাধারণ অংশের ছাত্রছাত্রীদের শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য তারা আগামী দিনগুলোতেও ছাত্রছাত্রীদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছে এই দিনটিতে। 30 ডিসেম্বর আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের আজকে প্রতিষ্ঠা দিবস। 55তম প্রতিষ্ঠা দিবসে এসে আমরা সামাজিক কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি এবং ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন, কম্পিটিশন শুরু হয়েছে। মূলত আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই ভারতের ছাত্র ফেডারেশন ছাত্র স্বার্থে বিভিন্ন কর্মসূচি, ছাত্রদের দাবি দেওয়ার জন্য, ছাত্রদের লড়াই সংগ্রামের জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্য সমস্ত বিষয়ে ভারতের ছাত্র ফেডারেশন সবসময় কাজ করার চেষ্টা করেছে, বর্তমানেও করে যাচ্ছে এবং আগামী দিনেও করবে। গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বিলোনিয়া মহকুমায়। নিখোঁজ এই গৃহবধূর নাম পূর্ণিমা দত্ত দাস। গত শুক্রবার থেকে নিখোঁজ এই গৃহবধূ। নিখোঁজ এই গৃহবধূর স্বামী তাপস দাস জানিয়েছেন, তিনি রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত। গত শুক্রবার কাজ সেরে বাড়িতে ফিরে আসার পর তিনি দেখতে পান তাঁর স্ত্রী বাড়িতে নেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি বিলোনিয়া মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই গৃহবধূর কোনো রকম হদিশ পায়নি মহিলা থানার পুলিশ। ধারণা করা হচ্ছে এই গৃহবধূ কাউকে কিছু না বলে পালিয়ে যায়, কারণ নগদ 17,000 টাকা সহ স্বর্ণালঙ্কার ঘরে নিয়ে বলে জানিয়েছেন স্বামী তাপস দাস। থানাতে আইসি, কারণ আমি এখানে জিডি করছিলাম ওই দিন শুক্রবারে আয়া আমি একটা ডায়েরি করে গেছি। হ্যাঁ, শনিবার দিনে আয়া আমি একটা স্টেশন লিখে জমাও দিছি, কিন্তু এখন আইসি যে তার কাছে জিজ্ঞেস করতে আসছে যে কোনো খোঁজ টোজ পাইছে নাকি। হ্যাঁ, তারা তো এখন অব্দি কইছে যে কোনো খোঁজ পাইছে না। তারার মতন দেখতে আছে, আর আমিও আমার মতন দেখছি। কোনো মানে আমি যত আত্মীয় স্বজন আছে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে, আমার দিক দিয়ে যত আত্মীয় স্বজন আছে, কোনো মানে আমি খোঁজ পাইছি না।
তো এর লিগে আমি আজকে সাংবাদিকের কাছে আপনার কাছে দ্বারস্থ হয়েছি যে যেটা খুঁজা যাতে বাইর করুন যায়। মানে আপনার কি সন্দেহ হয়? আমার সন্দেহ বলতে এটা সন্দেহ কিছু আমি তো বুঝতে পারি না, কিতা হয়েছে তো আমি তো কোনোদিন সন্দেহ কোনোদিন বাড়িতে কোনো ছেলের লোক কথা কইছে ওইটাও আমি কোনোদিন দেখছি না। তাহলে এটা কই গেল কি করলো আমি তো এখন কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না যে কারোর সঙ্গে কি গেছে না গেছে। আমার থানাতে তো জানাইছি, থানার লোকও কোনো কথা কইতে আসে না, তারাও খুঁজে পাইতে আসে না যে কি হয়েছে। শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, তার বোনের জামাই, তার ভাইয়েরা, সবখানে আমি খোঁজ নিয়ে দেখছি। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কি কইছে? শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারাও মিছিল ডায়েরি করছে, তারাও চাইতে আছে, তারাও খুঁজতে আছে, তারাও পাইতে আছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে সংবিধানে প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে জড়িয়ে বক্তব্য রেখেছিল। তাঁর বিরুদ্ধে বামপন্থী দলগুলোর প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাজ্য জুড়ে। সে প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার খোয়াই মহকুমার সিপিআইএম একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে, পাশাপাশি একটি প্রতিবাদ সভাও করে তারা। প্রতিবাদ মিছিলটি খোয়াই মহকুমার সিপিআইএম কার্যালয় থেকে বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি এসে শেষ হয় খোয়াই মহকুমার সুভাষ পার্ক বাজারের সামনে। সেখানে একটি পথসভা হয়। উপস্থিত ছিলেন খোয়াইয়ের সিপিআইএম বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা সহ আরও অনেকে। বিভিন্ন সময়ে সেখানে আম্বেদকর সম্পর্কে সেখানে অপমানসূচক কথাবার্তা বলে থাকেন এবং সাম্প্রতিক সময়ে আমরা আবারও দেখলাম গত কিছুদিন আগে 18 ডিসেম্বর যখন আমাদের পার্লামেন্টের দুই দিন ব্যাপী আমাদের দেশের সংবিধান সম্পর্কে একটা বিশেষ আলোচনা চলছিল, সেই আলোচনায় অংশগ্রহণ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে আম্বেদকর সম্পর্কে কথাবার্তা বলা নাকি আজকের সময় একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার পরেও আমরা দেখলাম বিজেপি দল কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সেখানে কোনো ধরনের দুঃখ প্রকাশ মার্জনা চাইছেন না। কমলপুর আমবাসা সড়কের শিববাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক। গুরুতর আহত এই বাইক চালকের নাম নির্মল দেববর্মা। তিনি তার TR04B 9526 নম্বরের বাইকটি নিয়ে শিববাড়ি এলাকায় যাওয়ার সময় TR04D 1865 নম্বরের একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাইক আরোহী নির্মল দেবনাথ রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। তার মাথায় এবং হাতে প্রচণ্ড আঘাত লাগে। প্রত্যক্ষদর্শীরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে কমলপুর মহকুমা বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে তাঁকে কোলায় স্থিত ধলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। গাড়ির থেকে শিববাড়ি যেতে ইস্কন মন্দিরে গেল, স্কুলের শিববাড়ি মন্দিরে গেল, বাইকের বোলেরো গাড়ির ঘটনা হয়েছে। আমি গেলাম বাইক নিয়ে যাবে। উনি কি বাইকে ছিলেন? উনি বাইকে ছিলেন। ওনার নাম কি? নির্মল দেববর্মা। বাবার নাম? দেবকুমার দেববর্মা। বয়স কত হবে? 44 বছর। ঘটনা কখন ঘটলো? ঘটনা কোন থেকে হয়? ধরুন না 12:30 ঘটনা 12:30। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।